স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের চাকরি বাতিল মামলায় মহামান্য সুপ্রিম কোর্টে গত 3 এপ্রিল জাজমেন্ট আসার পরে রাজ্য সরকার এবং এসএসসি আলাদা আলাদা দুটি রিভিউ পিটিশন ফাইল করেন। এছাড়াও আরও অন্যান্য পার্টিরা তারাও রিভিউ পিটিশন ফাইল করেছেন ইতিমধ্যে। তো মূলত রাজ্য সরকার এবং এসএসসির রিভিউ পিটিশন সংক্রান্ত আমরা নিউজ মিডিয়াতে কিছু খবর দেখতে পাই। সেখানে এইটুকু জানতে পারি যে এই মামলার রিভিউ পিটিশনের নাকি শুনানি হতে পারে আগামী বৃহস্পতিবার, এমনটাই, অর্থাৎ 8ই মে গত যেটা চলে গেছে, তো সেই দিনকে নাকি শুনানি হতে পারে। এরপরে আপনারা সকলেই জানতে চাইছিলেন যে রিভিউ পিটিশনের কি খবর, এসএসসির যে রিভিউ পিটিশন যেটি ফাইল করা হয়েছিল মহামান্য সুপ্রিম কোর্টে, তার কি খবর, তার কি কোনো শুনানি হয়েছে কিনা বা কোনো শুনানির ডেট দেওয়া হয়েছে কিনা, এবং এই রিভিউ পিটিশনের শুনানি কিভাবে হয় এই নিয়েও কিন্তু সকলের মধ্যে একটা আগ্রহ বা উৎসুক্য রয়েছে। তো সেই বিষয়ে আজকের এই ভিডিওতে বলার চেষ্টা করব। দেখুন, এই যে এসএসসির রিভিউ পিটিশন সংক্রান্ত মামলা, অনেক মামলা ফাইল হয়েছে বলে আমরা খবর পাচ্ছি, কিন্তু মূল যে দুটো গুরুত্বপূর্ণ মামলা, একটা হচ্ছে এসএসসির এবং আরেকটা হচ্ছে রাজ্যের। তো আমরা যদি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই দুটি মামলার কেস স্ট্যাটাস দেখার চেষ্টা করি, প্রথমেই আমরা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য, অর্থাৎ যেটা রাজ্যের করা রিভিউ ফাইল যেটা, সেই মামলার যদি কেস স্ট্যাটাসটি দেখি, তাহলে এখানে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আমরা লক্ষ্য করব। যে এই কেসটি যেটা 29/4/2025 সালে রাজ্য সরকার ফাইল করেছে রিভিউ আবেদনে, সেখানে তারা ওপেন কোর্ট হিয়ারিং চেয়েছে, কিন্তু এই কেসে এখনো অবধি প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড বলে কোনো বেঞ্চের নাম কিন্তু দেওয়া হয়নি। এছাড়াও দেখুন, স্ট্যাটাস বা স্টেজেও কিন্তু কোনো ডেট কিন্তু দেওয়া হয়নি। এবার আমরা যদি রাজ্যের যে মামলার পরে এসএসসির যে মামলাটি ফাইল করেছিল রিভিউ পিটিশন সংক্রান্ত, দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন ভার্সেস রিনা কর্মকার, এই যে মামলাটি, এসএসসিও মূলত অ্যাপ্লিকেশন ফাইল করে তারাও ওপেন কোর্ট হিয়ারিং চেয়েছে রিভিউ অ্যাপ্লিকেশন ফাইল করে, এবং এই পুরো জাজমেন্টটাকে তারা রিভিউ করতে অনুরোধ করেছেন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে, এমনই আবেদন তারা জানিয়েছিলেন। তো সেই মামলাটি তারা ফাইল করেছিলেন 3/5/2025 তারিখে। তো এখানেও দেখুন, এইখানে যদি আমরা কেস স্ট্যাটাসটি দেখি, তাহলে সেখানেও দেখব প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড বলে কোনো বেঞ্চ কিন্তু এখানে অ্যাসাইন হয়নি, এবং স্ট্যাটাস বা স্টেজে কিন্তু কোনো ডেটও আমরা দেখতে পাচ্ছি না। এবার দেখুন, এই রিভিউ পিটিশনের বিষয়ে তাহলে এটুকু পরিষ্কার যে এই রিভিউ পিটিশনের কিন্তু শুনানি এখনো অবধি হয়নি, যেটা আমরা কেস স্ট্যাটাস থেকে দেখতে পাচ্ছি। এবং গতকাল অর্থাৎ 8ই মেও কিন্তু আমরা যতটুকু কজ লিস্ট দেখার চেষ্টা করেছিলাম মহামান্য সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 1-এ, মূলত অনারেবল জাস্টিস সিজিআই এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের যে বেঞ্চ, সেই বেঞ্চেও কিন্তু কোনো রকম এসএসসির রিভিউ পিটিশন সংক্রান্ত মামলা লিস্টেড ছিল না। এবার এই রিভিউ পিটিশন সংক্রান্ত মামলা কিন্তু মূলত যে বেঞ্চে থেকে জাজমেন্ট আসে সেই বেঞ্চেই রেফার করা হয়, কিন্তু সেই বেঞ্চটা কিন্তু প্রেজেন্ট বা লাস্ট লিস্টেডের জায়গায় দিয়ে দেওয়া হয় কেস স্ট্যাটাসের, এবং স্ট্যাটাস বা স্টেজেও কিন্তু যে দিনকে রিভিউ শুনানি হবে সেই ডেটটাও কিন্তু মেনশন থাকে। তো এই মামলায় সেটা কিন্তু এখনো অবধি নেই। তো নিউজ মিডিয়ায় যে খবরটি প্রচারিত হয়েছিল যে 8ই মে শুনানির সম্ভাবনা রয়েছে, সেই খবরটি অনুযায়ী কিন্তু কোনো রকম শুনানি হয়নি বলেই কিন্তু আমরা যতটুকু দেখতে পাচ্ছি। এবার রিভিউ পিটিশনের শুনানি কেমন হয় এই বিষয়ে যেটুকু আমরা সংবাদ সংগ্রহ করেছি, সেটা হচ্ছে যে মূলত যে বেঞ্চ থেকে মামলার জাজমেন্ট আসে সেই বেঞ্চেই রিভিউ পিটিশনটিকে রেফার করা হয়, এবং সেই বেঞ্চের বিচারপতিরা তাদের চেম্বারে মূলত রিভিউ পিটিশনের যে আবেদনটি সেটি পড়ে দেখেন, তার সাথে যে ডকুমেন্টগুলো এনক্লোজড করা হয় সেগুলোও তারা দেখেন পড়ে, তারপরে কিন্তু তারা একটি অর্ডার দেন। সেই অর্ডারে তারা যদি মনে করেন রিভিউ পিটিশনের গ্রাউন্ড ভালো রয়েছে, মেরিট রয়েছে, তাহলে সেটিকে তারা অ্যাকসেপ্ট করেন ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য, এবং ওপেন কোর্ট হিয়ারিংয়ের জন্য যখন তারা অ্যাকসেপ্ট করেন, তখন তারা সেই অর্ডার কপিটা দিয়ে আপলোড করে দেন ওয়েবসাইটে এই রিভিউ পিটিশনের মামলায়, এবং তখন কিন্তু সেই মামলায় যত পার্টি থাকে তাদেরকে নোটিশ ইস্যু হয় এবং ওপেন কোর্ট হিয়ারিং হয়, এমনটা আমরা NIOS-DLED এর ক্ষেত্রে দেখেছি। এবং সেক্ষেত্রে মহামান্য বিচারপতিরা যতটুকু রিলিফ দেওয়ার প্রয়োজন, যতটুকু শোনার প্রয়োজন, তারা ওপেন কোর্ট হিয়ারিংয়ে শুনতে পারেন। এবার এক্ষেত্রে রিভিউ পিটিশনে তারা যদি মনে করেন যে ভালো গ্রাউন্ড নেই, তাহলে বেঞ্চ থেকেই, অর্থাৎ তারা যে চেম্বার হিয়ারিং করছেন সেখান থেকেই কিন্তু রিভিউ পিটিশনটিকে ডিসমিসও করে দিতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে রিভিউ পিটিশনে যেটা হয় যে চেম্বার হিয়ারিং থেকেই মূলত পিটিশনটি ডিসমিস
ডিসমিসড হয়ে যায়। মহামান্য বিচারপতিরা যদি মনে করেন যে ভালো গ্রাউন্ড নেই, তাহলে সেটাকে তারা এন্টারটেইন করেন না। তো এসএসসির ক্ষেত্রেও মূলত এই যে প্রসিডিংটা চেম্বার হিয়ারিংয়েই মূলত যাবে এবং সেখান থেকেই মূলত মহামান্য বিচারপতিরা ডিসাইড করবেন যে এই রিভিউ পিটিশনের ভবিষ্যৎ কি হবে। এবারে যেটা এই মুহূর্তে বিষয়, সেটা হচ্ছে আমাদের বর্তমান যিনি সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতি রয়েছেন, তার মেয়াদকাল হচ্ছে 13ই মে অবধি। তিনি 13ই মে অবসর নেবেন, এমনটাই আমরা সংবাদ মাধ্যম সূত্রে জানতে পাচ্ছি। তো 13ই মে তিনি অবসর নিলে আজকে হচ্ছে 9ই মে। তো আজও যদি রিভিউ পিটিশনের কোনো শুনানি সংক্রান্ত আপডেট যদি না আসে বা আজকেও যদি শুনানি না হয়, যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখানে কেসের স্ট্যাটাসে যে রিভিউ পিটিশনে কোনো রকম বেঞ্চ অ্যাসাইন হয়নি বা মামলাটি কোনো লিস্টের ডেটও দেয়া নেই, তার ফলে মামলাটির আজও শুনানি হচ্ছে না। তো এবারে প্রধান বিচারপতি বেঞ্চ থেকেই মূলত এই মামলার জাজমেন্ট হয়েছে, প্রধান বিচারপতি এবং অনারেবল জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চ, যেটা কোর্ট নাম্বার 1-এ। তো সেই বেঞ্চে যদি এই মামলার রিভিউ পিটিশনটি যদি এই 13ই মে মধ্যে যদি না হিয়ারিং হয়, তো তাহলে কি হবে, প্রধান বিচারপতি তিনি রিটায়ার্ড করবেন, অবসর নেবেন। তার ফলে নতুন যিনি প্রধান বিচারপতি হবেন, সম্ভবত অনারেবল জাস্টিস B.R. গাভাই স্যার, তিনি প্রধান বিচারপতি হবেন এই মহামান্য প্রধান বিচারপতির অবসর নেওয়ার পরে, বর্তমান যিনি রয়েছেন তার। তো তার ফলে তিনি এবার ডিসাইড করবেন যে বেঞ্চটা কি হবে এই রিভিউ পিটিশনের। সেক্ষেত্রে একজন বিচারপতি অনারেবল জাস্টিস সঞ্জয় কুমার তিনি থাকবেন ডেফিনেটলি, তারপরে তার সাথে অন্য একজন বিচারপতিকে কিন্তু এক্ষেত্রে অ্যাটাচ করা হবে। সেক্ষেত্রে যিনি প্রধান বিচারপতি হবেন তিনিও থাকতে পারেন বা অন্য কোনো বিচারপতিও থাকতে পারেন। তো সেক্ষেত্রে বেঞ্চ অ্যাসাইন হওয়ার পরে কিন্তু আবার সেই বেঞ্চেই কিন্তু রিভিউ পিটিশনটিকে পাঠানো হবে এবং তারা মূলত চেম্বার হিয়ারিংয়ের মধ্যে দিয়ে রিভিউ পিটিশনটিকে দেখবেন, যা পেপার রয়েছে বা টোটাল যে রিভিউ পিটিশন সেটিকে তারা গন থ্রু করবেন এবং তারপরে সেই ম্যাটারটিকে তারা ডিসাইড করবেন যে আদৌ এই রিভিউ পিটিশনটি গ্রহণ হবে কি হবে না। তো যদি বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চে কিন্তু আর সময় নেই বলে আমাদের মনে হচ্ছে। এখানে যদি আমরা সুপ্রিম কোর্টের হলিডে লিস্ট দেখি, তাহলে মে মাসের দেখব আজকে 9 তারিখ, আজও যদি রিভিউ পিটিশনের কোনো রকম আপডেট যদি না আসে, তাহলে 10 তারিখ শনিবার ছুটি থাকছে, 11 তারিখ তো রবিবার, 12 তারিখও ছুটি থাকছে দেখছি আমরা, 13 তারিখ লাস্ট কোর্ট বর্তমান প্রধান বিচারপতি যিনি রয়েছেন তার। অতএব বর্তমান প্রধান বিচারপতির টেনিয়রের মধ্যে কিন্তু এই রিভিউ পিটিশন শোনার সম্ভাবনা কিন্তু প্রায় একদম ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসছে। দেখা যাক কি হয়। তো বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চে যদি এই মামলার শুনানি না হয়, তাহলে কিন্তু রিভিউ পিটিশনের শুনানি কিন্তু অনেকটা পিছিয়ে যেতে পারে। তার কারণ নতুন প্রধান বিচারপতি এসে তিনি আগে বেঞ্চ অ্যাসাইন করবেন, তারপরে মামলাটি যাবে, এমনটাই আমাদের মনে হচ্ছে। যদিও সুপ্রিম কোর্টে কিন্তু আবার সামার ভ্যাকেশন রয়েছে, মূলত 24 তারিখ থেকে মে মাসের সামার ভ্যাকেশন শুরু হবে এবং সেই ভ্যাকেশন চলবে মূলত জুলাই মাসের 13 তারিখ অবধি। তার মানে জুলাই মাসের 14 তারিখে গিয়ে আবার সুপ্রিম কোর্ট খুলবে। তো যদি কোনো রকমভাবে এই রিভিউ পিটিশন মামলা যদি এই মে মাসের ওই সামার ভ্যাকেশনের আগে যদি না লিস্টেড হয় বা না তার কোনো আউটকাম বেরিয়ে আসে, তাহলে কিন্তু একদম এই রিভিউ পিটিশনের যে আউটকাম সেটা বেরোতে জুলাই মাসের শেষ দিক কিন্তু চলে যাবে বলে আমাদের মনে হচ্ছে। দেখা যাক এ পরবর্তীতে কি হয়। মহামান্য প্রধান বিচারপতি বর্তমানে যিনি রয়েছেন তার আমলে কোনো আপডেট আসে কিনা, অথবা তার অবসর নেওয়ার পরে নতুন যিনি প্রধান বিচারপতি হয়ে আসবেন তার আমলে এই রিভিউ পিটিশনটা কোন দিকে মোড় নেয় সেটিই দেখার বিষয়। তো রিভিউ পিটিশন সংক্রান্ত যে খবরগুলো আপনারা চাইছিলেন, যতটুকু খবর আমরা কালেক্ট করতে পেরেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।